It's story time. নমস্কার, আমি সুজয় অ্যান্ড ওয়েলকাম টু আরও এক ডজন একেই বলে শুটিং ইত্যাদি। আজকের গল্প ফ্রিজ আমরা নিয়েছি সন্দেশ সেরা গল্প সংকলন 1961 থেকে। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা ফ্রিজ। জয়ন্তর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ যেন কেমন মনমরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি এসে বলল, না, শরীর তো খারাপ নয়ই, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো? হ্যাঁ, প্রায় ভুলেই গেছিলাম। একদিন বোধে আবার আস্তে আস্তে মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ সেরকম পরিবর্তন হয়নি। আগেকার কিছু কিছু সেই পুরোনো আমলের রয়েছে বলেই মনে হয়, যেমন এই বেতের টেবিল আর চেয়ারগুলো। পেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল। সবে 4টে বাজে, কিন্তু এর মধ্যেই রোদ এসে পড়েছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর। তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে বসে আছি সেটা বন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে এবং এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজে সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব ঠিক আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল। একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণত লোকেরা রাজস্থানে গেলে আগে উদয়পুর, জয়পুর, চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপরে জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের দৌড়াতে বুন্দির কেল্লার সঙ্গে একটা পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতো তেমন কিছু নেই। ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দিও কিছু কম যায় না। জয়ন্ত বন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আসতে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে এইসব ঐতিহাসিক জায়গায় ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার, ব্রিটিশ আমলের তৈরি। বয়স অন্তত 100 বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু। উপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছামতো খোলা বা বন্ধ করা যায়। পূব দিকের বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে ক্যারি করা বাগানে গোলাপ ফুল ফুটে রয়েছে। বাগানের পেছন দিকটায় নানা রকম বড় গাছে অজস্র পাখির জটলা। টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগে একবার শহরটাকে ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতরে গিয়ে দেখব। শহরে ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুতা বলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা। দেখে মনে হয় না যে আমরা যান্ত্রিক সভ্যতার যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য কিছু নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের থেকে একটু বেশি ভাবুক
সেটা সকলেই জানে। চার পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম। মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনে বড় না, দেখতেও অতি সাধারণ। সামনে যে ড্রয়িং রুম, সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছোটবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেবেলায় আমরা থাকি ছোট, অনুপাতে আশেপাশের জিনিসগুলো বড় বলে মনে হয়। আমরা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ি, কিন্তু জিনিসগুলো তার বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ, ওই ওই দিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত পথে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড জয়ন্তর উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার, ঠিক যেখানে ছিল সেখানে। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সেটা যেখানে ছিল সেখানেই থাকবে না, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, আরে সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে। সেইখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ একদৃষ্টে গাছের গুঁড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা যেন করেছিলাম। একটা সাহেব সাহেব না, আর কিছু মনে পড়ছে না। মেমোরির ব্যাপারটা সত্যিই ভারী অদ্ভুত। এখানের বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমের ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলবার। বাঁ গালে একটা কাটা দাগ ছিল, চুরির দাগ, আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরও পুরনো কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের উপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, এ সবই তার মনে পড়ল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা এক বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটা খুদে জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবেই তৈরি যে ইচ্ছে মতো বেঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে। মাথার উপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাগড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট, কলার, মোজা, এমনকি জুতোর বকলেসটাও পর্যন্ত নিখুঁত। প্রথমবার বুন্দিতে আসার কয়েক মাস আগেই এই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো এক গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল, এর নাম ফ্রিজ, একে এই নামে ডাকবে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় অনেক খেলনা পেয়েছি। মা বাবার একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এ ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেওয়া এই ফ্রিজকে পেয়ে কী যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়ে পড়ে থাকতাম। এমনকি শেষে এমন একটা সময় এলো যে আমি ফ্রিজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিজের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন ও আমার সব কথা বেশ বুঝতে পারছে।
এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম, তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি বলে মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুলেও যেতে শিখিনি, কাজে ফ্রিজকে দেওয়ার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বুন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনও যেন কি ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝে ওর কানেই যায়নি। পুতুলটা বন্দিতে নিয়ে এসেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? কিভাবে? জয়ন্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটাকে পাশের ঘাসের উপরে ফেলে রেখেছিলাম। কাছেই কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স, তাতে চা খাওয়ার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত করে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলো এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যির টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে টিড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিজের আর কোনো অস্তিত্বই ছিল না। হি ওয়াজ ডেড। তারপর? ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথাবিধি ফ্রিজে সৎকার করি। তার মানে? ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা। সাহেব তো, একটা বাক্স থাকলেও কাজ চলতো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না, তাই শেষটাই এমনিই পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশি ক্লান্ত লাগছিল। তার উপর বিছানার ডানলো পিলো। বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। তার পাশের টেবিলটায় ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগ ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করল, সার্কিট হাউসে বিড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বললাম, থাকাটা কিছু আশ্চর্য না, কিন্তু কেন বলতো? না, বুকের উপর দিয়ে কি যেন একটা হেঁটে চলে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়েই ঢোকে, আর খাটের উপরেই ইঁদুর ওঠে বলে তো আমার জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল। তখন জানলার দিক থেকে একটা খচমচ শব্দ পাচ্ছিলাম। জানালায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি। কিন্তু তাহলে? জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতিটা জ্বলার পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্যই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বাতিটা জ্বালিনি। প্রথমে বেশ হকচকিয়ে গেছিলাম। সত্যি বলতে কি, একটু ভয় করছিল। আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তার দরজা যখন দুটোই বন্ধ। আমি চট করে বিছানা ছেড়ে ঘরের আনাচ কানাচ, খাটের তলায়, সুটকেসের পেছনে একবার খুঁজে দেখে নিলাম। কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভেতরে খুঁজতে গেছি, এমন সময় জয়ন্ত চাপা গলায় নাম ধরে ডাক দিল, শঙ্কর। ফিরে এলাম ঘরে।
জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়ারটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতেই সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল কিসের যেন ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম যে কি কারণে সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না। তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে, ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ নেই যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বুন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছুই জানতে পারিনি, আর সকালে উঠে জয়ন্তও কোনো নতুন অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে, আজ রাত্রে শোবার আগে তা জয়ন্তকে খাইয়ে দেব। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় বুন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্তর সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে তার পুতুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা প্রায় ভুলেই গেছে। এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে ওঠে, ওই যে গেটের মতো সেই হাতি, ওই যে সেই গম্বুজ, ওই যে সেই রূপোর খাটার সিংহাসন, ওই যে দেয়ালে আঁকা ছবি। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা খেয়ালই করিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাল লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমার সঙ্গে একটা গাইড ছিল, সে বলল, বাবু বাইরে ছাদের দিকটাই গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাদের উল্টো দিকে পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থান কোনো পরিবর্তন হলো না। জয়ন্ত, শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর, ঠিক করে বলতো? এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বাজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এ আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে এবার। আমি একা হলে নিশ্চয়ই আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পেছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করছিলাম। সেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানালায় রাখছে, একবার কোলের উপর, পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে, নয়তো কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতেই শান্ত মানুষ, তাকে এইভাবে ছটপট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগছিল। মিনিট 10 এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও তোর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা তো করতে পারবো। কাল রাতে ফ্রিজ আমার ঘরে এসেছিল। লেপের উপর ছাপগুলো সব ফ্রিজের পায়ের ছাপ। এ কথা বলার পর অবশ্যই জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচণ্ড আজগুবির ধারণা নিয়েছে, তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, দেখ, তুই নিজের চোখে তো দেখিসনি কিছুই। না,
তবে বুকের উপর যে জিনিসটা হাঁটছে সেটা যে 4 পেয়ে নয় 2 পেয়ে, সেটা বেশ বুঝতে পেরেছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম, জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে হবে না। ছেলেবেলায় সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্ধ্বস্ত করে তুলবে, এই কিছুতেই হতে দেয়া চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? তুই আগে যা বলে জয়ন্ত খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে এলো, জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা। বাথরুম থেকে বেরিয়ে এসে জয়ন্তকে যেটা বললাম সেটা আর কিছুই না। আমার মনে হচ্ছিল 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পাওয়া গেলেও তার কিছু অংশ এখন নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতুর জিনিস যেমন ফ্রিটসের বেল্টের বকলেস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য না। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার স্বাদের পুতুলের শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে এই উদ্ভট ধারণা দূর হবে। এ না করলে প্রতি রাত্রি আজগুবি সব স্বপ্ন দেখবে, আর সকালে উঠে বলবে ফ্রিটস আমার বুকের উপর হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়াও অসম্ভব না। জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হচ্ছিল ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে এসে বলল, উড়বেকে কোদাল কোথায় পাবো? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয় আছে, আর মালি থাকা মানে কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুঁড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না? এটা বিশ্বাস করা কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হলো না। আমি আর কিছু বললাম না। আরও 2-1বার হুমকি দেবার পর সে স্নানটা সেরে এলো। এমনিতেই খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র 2খানা হাতের রুটি আর সামান্য মাংসের কারি ছাড়া আর কিছু খেলো না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে আর কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুকুব ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরার লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে। চুল, গোঁফ, গালপাট্টা সবই ধপধপে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিন করেনি। কাহে বাবু? তার এই প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা নাই জানলে 5 টাকা বকশিস দেব, যা বলছি পড়ে দাও। বলা বাহুল্য, মালি তাতে শুধু রাজি হলো না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। আমি বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকমের ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছু অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যেই কোদাল নিয়ে এসেছে। আমরা 3 জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার দিকে হাত 1.5 দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। কতটা নিচে পুঁতেছিলি? 1 বিঘত তো হবেই। মালিয়া দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটার রসবোধ আছে।
খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করলো মাটির নিচে কোনো ধন দৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আওয়াজ দেখা গেল না। অক্টোবর মাসে বন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে একদৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তর গলা থেকে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটিকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছিল না সে। তারপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে, বিস্ময়ে, অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হাঁ হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলোমাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা 10-12 ইঞ্চি লম্বা ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ফ্রিজ। গল্পে শঙ্কর এবং জয়ন্তর ভূমিকায় আমি সুজয়, বৃদ্ধ এবং ড্রাইভারের ভূমিকায় শ্রীমন্ত, সমগ্র পরিচালনায় আমি সুজয় দাস। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।